শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাসিড বেসের রিলেটিভ স্ট্রেংথ নিয়ে আলাপ করব। আমরা গত ক্লাসেও আলাপ করেছিলাম কয়েকটি ইফেক্ট নিয়ে। আজকে আমরা দুইটি ইফেক্ট আমাদের অবশিষ্ট ছিল, সেগুলো আমরা আজকে আলোচনা করব। সেক্ষেত্রে দেখে নাও, প্রথমে আমরা আলাপ করেছিলাম রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিড বেস কিসের উপর ডিপেন্ড করে? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, চার্জ অফ দ্য স্পেসিস, ইলেকট্রোনেগেটিভিটি, oxidation number, and effect of solvents, effect of substituents present in the species. আমরা এই চারটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর দুটি বাকি ছিল। আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। ইফেক্ট অফ সলভেন্টস। খেয়াল করো যে ইফেক্ট অফ সলভেন্টস মানে আমরা অ্যাসিড বা বেসকে যে দ্রবণে দ্রবীভূত করি, সেই দ্রবণটির একটি প্রভাব অ্যাসিড এবং ক্ষারকের শক্তির উপর পড়ে থাকে। সেটি কিভাবে? যেমন ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে আমরা জানি, খেয়াল করবে যে স্ট্রেংথ অফ অ্যাসিড ডিপেন্ডস অন দ্য সলভেন্ট নেচার। এর অর্থ কি? যে অ্যাসিড তুমি যে দ্রবণে দ্রবীভূত হবে, সেই দ্রাবকটির প্রোটন গ্রহণ করার ক্ষমতার উপর অ্যাসিডের তীব্রতা বা স্ট্রেংথ নির্ভর করে। অর্থাৎ তুমি অ্যাসিডটিকে যে দ্রাবকে দ্রবীভূত করবে, ওই দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা আমরা জানি ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে প্রোটন গ্রহণকারী ক্ষার বা ক্ষারক এবং প্রোটন দানকারী হলো অ্যাসিড। ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে একটি জেনারেল ইকুইলিব্রিয়াম এখানে তৈরি হয়। সেটি হলো অ্যাসিড 1, খেয়াল করো, অ্যাসিড 1 সে প্রোটন ডোনেট করে যে এখানে খেয়াল করবে, সে যে বেসে পরিণত হবে, সেই বেসটি হবে বেস 1, এবং বেস প্রোটন যে অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করবে সে বেস 2। আর এখানে খেয়াল করবে যে অ্যাসিডটি এই বেস থেকে পরিণত হবে, সেটি হলো অ্যাসিড 2। এই হলো ইকুইলিব্রিয়াম অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি থিওরি। তোমরা জানো এখানে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। আমরা যে কথাটি বলছি যে এই যে অ্যাসিড, তার স্ট্রেংথ ডিপেন্ড করে স্ট্রেংথ অফ বেসের উপর। এই বেসটি কত তাড়াতাড়ি তার অ্যাসিডের প্রোটনটি গ্রহণ করতে পারে। অর্থাৎ এই বেসের প্রোটন গ্রহণ করার প্রবণতার উপর অ্যাসিডের স্ট্রেংথ নির্ভর করবে। যেমন মনে করো, আমরা যদি কয়েকটি আমরা সলভেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো নাম্বার 1, আমরা আলোচনা করছি ইফেক্ট অফ সলভেন্টস। আমরা এই চারটি আলোচনা করেছি। ইফেক্ট অফ সলভেন্টস। এখানে প্রথমে আমরা নিব আয়নাইজেশন। তোমরা জানো যে সলভেন্ট হিসেবে এখানে লিকুইড অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড, পানি, লিকুইড অ্যামোনিয়া, লিকুইড হাইড্রোজেন ফ্লুইড ইত্যাদি ব্যবহৃত হতে পারে। আমরা যদি প্রথমেই নেই আয়নাইজেশন আমরা যদি বেস হিসাবে অ্যাসিডিক অ্যাসিডকে নেই, অর্থাৎ এখানে অ্যাসিডিক অ্যাসিড একটি সলভেন্ট, আর এনি অ্যাসিড
তাহলে আয়োনাইজেশন ইন অ্যাসিটিক অ্যাসিড, আয়োনাইজেশন ইন অ্যাসিডিক অ্যাসিড, এখানে খেয়াল করো অ্যাসিটিক অ্যাসিড দ্যাট মিনস CH3COOH। তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড নিজেও একটি অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড সে নিজেও একটি অ্যাসিড, তবে সে উইক অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড সে কিন্তু আবার কিছু পরিমাণে প্রোটন গ্রহণও করতে পারে। তাহলে when acidic acid proton accept then it act as base। তাহলে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিড সলভেন্ট হিসেবে নেই, যে কোনো অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডে ডিজলভ হয়ে একটি ইকুইলিব্রিয়াম তৈরি করবে, একটি এখানে অভিমুখী প্রক্রিয়া তৈরি করবে, COOH এই আয়নটি তৈরি করবে আর হবে অ্যানায়ন। এটি একটি অ্যাসিড, এটি হলো এখন বেস। অ্যাসিডিক অ্যাসিড যখন এখানে আমরা বলছি সে উইক অ্যাসিড, আবার সে বেস হিসেবে কাজ করে, সে কখনো প্রোটন গ্রহণও করতে পারে। তাহলে সে যখন প্রোটন গ্রহণ করে, এখানে অ্যাসিডিক অ্যাসিডে যখন কোনো অ্যাসিড এখানে দ্রবীভূত হবে, খেয়াল করো এই যে অ্যাসিডিক অ্যাসিড, এই যে একটি স্ট্রং অ্যাসিড যদি আমরা এখানে দেই, এই স্ট্রং অ্যাসিড কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সে তার স্ট্রেংথ খুব বেশি হবে না, তার স্ট্রেংথ কমে যাবে। এখানে খেয়াল করো এই যে ইকুইলিব্রিয়াম, এই লেফট থেকে যখন রাইট সাইডে যাবে, এই ইকুইলিব্রিয়াম যদি রাইট সাইডে বেশি থাকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম রাইট সাইডে তোমার কি করে এখানে সাম্যের অবস্থান বাম দিক থেকে যদি ডান দিকে বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে এই এখানে এই অ্যাসিডিক একটি উইক বেস আর এটি একটি স্ট্রং অ্যাসিড। কিন্তু দেখা যায় যে এই অ্যাসিডিক অ্যাসিড দ্রাবকের মধ্যে অনেক স্ট্রং অ্যাসিডই খুব বেশি আয়নিত হতে পারে না, কারণ তার তো আবার কিছু প্রোটন ডোনেট করার প্রবণতাও রয়েছে। তাহলে প্রোটন ডোনেট করার প্রবণতা রয়েছে, আবার সে প্রোটন গেইনও করছে। ফলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যাদেরকে স্ট্রং অ্যাসিড বলি, তাদের ক্ষমতা অনেক ক্ষেত্রেই এই অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে তাদের তীব্রতা কমে যায়। এরকম তাদের একটি তীব্রতার ক্রম আমরা উল্লেখ করতে পারি, যেমন পারক্লোরিক অ্যাসিড, এটি একটি স্ট্রং অ্যাসিড। এখানে এদের তীব্রতার ক্রম আস্তে আস্তে কমতে থাকবে। আমরা 5-6টা অ্যাসিড নিয়ে আলোচনা করব, সেখানে দেখে নাও পারক্লোরিক অ্যাসিড, তারপরে আমরা নিব হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপরে হলো সালফিউরিক অ্যাসিড, তারপরে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। খেয়াল করে দেখো যে নাইট্রিক অ্যাসিডের স্ট্রেংথ, যদিও এটি একটি স্ট্রং অ্যাসিড, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডে অন্যান্য অ্যাসিডের চেয়ে এর স্ট্রেংথ অনেক কম। কোথায়? অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্ট্রেংথ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডের চেয়েও তার স্ট্রেংথ এখানে খুবই কম, তার রিলেটিভ স্ট্রেংথ কমে যাচ্ছে। কারণ সে যে প্রোটন ডোনেট করবে, এই প্রোটনটিকে তো গেইন করতে হবে কাকে? অ্যাসিডিক অ্যাসিডকে। কিন্তু সে, আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম খুব বেশি পরিমাণে সাম্যের অবস্থান ডান দিকে থাকে না। যেহেতু ডান দিকে থাকে না, ফলে
সে খুব বেশি কি হাইড্রোজেন আয়ন বা প্রোটন ডোনেট করতে পারে না, ফলে তার স্ট্রেংথ আয়নাইজেশনের উপর স্ট্রেংথ ডিপেন্ড করে, তাহলে তার স্ট্রেংথ কিন্তু অন্যান্য অ্যাসিডের চেয়ে কম। আবার ঠিক একইভাবে তোমরা দেখবে যদি আমরা অন্যান্য উইক অ্যাসিড নেই, এখানে আমরা যদি কার্বনিক অ্যাসিড বা অন্যান্য অ্যাসিড নেই, তাহলে তাদের এখানে কোনো রকম তারা স্ট্রেংথ শো করতে পারবে না, অর্থাৎ তার স্ট্রেংথ অনেক কমে যাবে, কারণ সেটা এমনি কার্বনিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কি খুব বেশি পরিমাণে প্রোটন ডোনেট করতে পারবে না। এটা গেল অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে বিভিন্ন অ্যাসিডের স্ট্রেংথ। এখানে তাহলে তোমরা কি বুঝলে যে আমরা এই যে সলভেন্টে আমরা নিয়েছি, এই সলভেন্টের বেসিসিটির উপরও ডিপেন্ড করে অ্যাসিডের স্ট্রেংথ। তার বেসিসিটি যদি কম হয় তাহলে অ্যাসিডের স্ট্রেংথ কম থাকে, আবার তার যদি বেসিসিটি বেশি হয় তার স্ট্রেংথ বাড়ে, অ্যাসিডের স্ট্রেংথ বাড়ে। এবং এরপরে আমরা যাব আয়োনাইজেশন ইন ওয়াটার, মানে পানির মধ্যে, ইন ওয়াটার দ্যাট মিন্স পানি। তোমরা জানো এই যে পানি অ্যাক্ট ইজ বোথ অ্যাসিড অ্যান্ড বেসিস, সে কখনো অ্যাসিড হিসেবে কাজ করে আবার কখনো বেস হিসেবেও কাজ করে। হ্যাঁ, তবে সে স্ট্রং বেস দেন অ্যাসিডিক অ্যাসিড। ফলে কি হয়, ওয়াটারের মধ্যে সকল স্ট্রং অ্যাসিড যেমন পারক্লোরিক অ্যাসিড, when dissolved in water produces hydronium ion and এটা আবার দেখো যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, সেও পানির মধ্যে হাইড্রোনিয়াম আয়ন ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড হাইড্রোনিয়াম আয়ন আর হলো কি নাইট্রেট আয়ন, এটি তৈরি করে। এখানে একটি বিষয় খেয়াল করবে, এই যে সব স্ট্রং অ্যাসিড সেম টাইপ অফ ক্যাটায়ন হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। এই যে এখন খেয়াল রাখবে যে এই যে আমরা বলছি এটা অ্যাসিড, এটা তখন বেস, এটা অ্যাসিড 1 বেস 2, এটা কি তোমার অ্যাসিড 2, আর এটা হলো বেস 1। এখানে খেয়াল রাখবে সকল স্ট্রং অ্যাসিড ওয়াটার সলভেন্টের মধ্যে অর্থাৎ পানির মধ্যে তাদের শক্তি সমান হয়ে যায়, একে বলা হয় লেভেলিং ইফেক্ট। এটাকে কি বলা হয়? লেভেলিং ইফেক্ট বলা হয়। আমরা এটা লিখে দিচ্ছি, এটা হলো লেভেলিং ইফেক্ট। তাহলে what is the definition of leveling effect? এখানে all solvent বা a solvent, এটা লিখতে পারো in which various strong acids appear equally strong
is known as a leveling effect of that solvent. এটি অর্থাৎ ওয়াটারের মধ্যে দেখা যায় যে সবগুলো স্ট্রং অ্যাসিড একই ধরনের ক্যাটায়ন তৈরি করে, এবং এই যে ক্যাটায়ন হাইড্রোনিয়াম আয়ন, এই হাইড্রোনিয়াম আয়নের যে স্ট্রেংথ এই অ্যাসিডের স্ট্রেংথের চেয়ে, তার যে খেয়াল করো এইখানে ক্যাটায়নিক যে ক্যারেক্টারিস্টিক যে অ্যাসিড, তার স্ট্রেংথ অ্যাসিডের স্ট্রেংথের চেয়ে যদি কম হয়, তাহলে সেখানে খেয়াল করবে যে এদের এই সবগুলো স্ট্রেংথ কি হবে, এখানে সমান হবে, ইকুইলিব্রিয়াম শিফট করবে লেফট টু রাইটের দিকে। ইকুইলিব্রিয়াম লেফট টু রাইটের দিকে শিফট করবে, তাহলে এরা স্ট্রং অ্যাসিড। এবং বিপরীত ক্রমে দেখা যায় এই অ্যাসিড যেটা ক্যাটায়নিক ক্যারেক্টারিস্টিক্স অ্যাসিড, এর কিন্তু স্ট্রেংথ সমান। ফলে এখানে এই সবগুলো অ্যাসিডের স্ট্রেংথ সমান হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি এই যে প্রভাবটাকে বলা হয় লেভেলিং ইফেক্ট। লেভেলিং ইফেক্ট হলো তাহলে এ সলভেন্ট ইন হুইচ ভেরিয়াস স্ট্রং অ্যাসিডস appear equally strong is known as a leveling effect of that solvent. খেয়াল করো আবার অন্যান্য উইক অ্যাসিড গুলা কিন্তু এখানে খুব বেশি স্ট্রং হবে না। যেমন মনে করো আমরা যদি ইথানোয়িক অ্যাসিড দেই, ইথানোয়িক অ্যাসিড এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে ঠিকই, কিন্তু হাইড্রোনিয়াম আয়নের স্ট্রেংথ এই অ্যাসিডের চেয়ে তখন এটা বেশি হয়ে যাবে, এটি লেস দেন হবে। ফলে কি হয়, ইকুইলিব্রিয়াম তোমার লেফট টু রাইটে শিফট করে না। শিফট না করার কারণে এই উইক অ্যাসিডগুলো স্ট্রেংথ কিন্তু এখানে সমান হবে না, তাদের ক্ষেত্রে এখানে লেভেলিং ইফেক্ট পাওয়া যাবে না। অর্থাৎ স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে এখানে লেভেলিং ইফেক্ট পাওয়া যাবে। এটি দিস ইজ দ্য আয়নাইজেশন অফ ওয়াটার। অর্থাৎ এই পানির আয়নায়নের কারণে সলভেন্টের উপরও অ্যাসিডের স্ট্রেংথ ডিপেন্ড করে। এবার আমরা আসবো আয়নাইজেশন ইন লিকুইড অ্যামোনিয়া। in liquid ammonia, এই যে লিকুইড অ্যামোনিয়া, খেয়াল করো আমরা জানি অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ বেস, এবং এই যে অ্যামোনিয়া তার মধ্যে কি থাকে, নাইট্রোজেন অ্যাটমের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনের কারণে ইট হ্যাজ স্ট্রং টেন্ডেন্সি টু গেইন প্রোটন, অর্থাৎ প্রোটনের প্রতি তার প্রবল আকর্ষণ থাকে, ফলে সে প্রোটনকে গ্রহণ করে নিতে পারে। ফলে এ বেসিসিটি অফ অ্যামোনিয়া ইজ গ্রেটার দেন ইথানোয়িক অ্যাসিড। এটি স্ট্রং বেস দেন ইথানোয়িক অ্যাসিড উইক বেস। ফলে এইখানে খেয়াল করো স্ট্রং অ্যাসিড গুলো, যেমন আমরা যদি লিখি HCl4 প্লাস অ্যামোনিয়া, এখানে কি হবে NH4 প্লাস, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়া। এখানে দেখে নাও, এই যে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, অ্যামোনিয়া এখান থেকে প্রোটন গেইন করলো। ঠিক একইভাবে এখানে এই যে এই স্ট্রং অ্যাসিডের যে স্ট্র্যান্ড ইকুইলিব্রিয়াম শিফট টু লেফট টু রাইট, খেয়াল করো। আবার উইক অ্যাসিড তার স্ট্রেংথও এখানে লিকুইড অ্যামোনিয়াতে সেম। এখানে দেখে নাও Na4+, এই যে লিকুইড অ্যামোনিয়াতে অ্যাসিটিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্ট্রেংথ প্রায় সেম। কেন? এইখানে অ্যামোনিয়া হলো তার প্রোটন গেইনিং ক্যাপাসিটি বেশি। প্রোটন গেইনিং ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে সে যে অবস্থায় সে এখানে অ্যাসিডিক অ্যাসিডকে প্রোটন গেইন করতে পারে, ঠিক সে একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেও সে প্রোটন গেইন করতে পারে। ফলে এইখানে এদের যে স্ট্রেংথ এগুলো বাই কন্ডাক্টোমেট্রির মাধ্যমে বের করা হয়ে থাকে। সেখানে দেখা যায় যে লিকুইড অ্যামোনিয়াতে অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডের স্ট্রেংথ প্রায় অলমোস্ট ইকুয়াল। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে একটা লেভেলিং ইফেক্ট তৈরি হচ্ছে, কিন্তু আমরা এখানে অ্যাসিডিক অ্যাসিডকে উইক অ্যাসিড বলতে পারি না। এখানে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড একটি স্ট্রং অ্যাসিড। অর্থাৎ এনি অর্গানিক অ্যাসিড যারা উইক অ্যাসিড হিসেবে কাজ করে, তারা পানিতে উইক অ্যাসিড হিসেবে কাজ করে, তারা লিকুইড অ্যামোনিয়াতে স্ট্রং অ্যাসিড। কারণ অ্যামোনিয়া তার স্ট্রং টেন্ডেন্সি অফ প্রোটন, মানে প্রোটনের প্রতি তার প্রবল আকর্ষণের কারণে সে এই তোমার অর্গানিক অ্যাসিডগুলো থেকে সে প্রোটন গেইন করে নেয়। ফলে অ্যাসিড এবং এই অ্যাসিডের স্ট্রেংথ ডিপেন্ড করে কি সলভেন্টের বেসিক ক্যারেক্টার উপর। অর্থাৎ সলভেন্টের বেসিক ক্যারেক্টার যদি বেশি হয়, স্ট্রং হয়, তাহলে উইক অ্যাসিডও সেখানে স্ট্রং অ্যাসিড হিসেবে কাজ করবে। এর বিপরীত একটা চিত্র দেখবো আমরা, আয়োনাইজেশন ইন হাইড্রোজেন ফ্লোরাইড। লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড, এইখানে খেয়াল করো, এই যে লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড আমরা জানি এটি একটি অ্যাসিড। বাট এই যে লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যে আমরা যদি কোনো রকম স্ট্রং অ্যাসিড দেই, তাহলে যেমন মনে করো নাইট্রিক অ্যাসিড, এটি তখন অ্যাসিড হিসেবে কাজ করবে, আর নাইট্রিক অ্যাসিড তখন বেস হয়ে যাবে। একটি স্ট্রং অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইন লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড, ইট অ্যাক্ট অ্যাজ বেস। এর কারণ কি? এর কারণ হলো, খেয়াল করো, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে এইখানে দেখো, আবার যদি আমরা এটা আলাপ করি, CH3COOH হাইড্রোজেন ফ্লোরাইড, নাইট্রিক অ্যাসিডের আমরা জানি প্রোটন ডোনেটিং ক্যাপাসিটি বেশি, সে প্রোটন ডোনেট করে ফেলতে পারে, কিন্তু এ তো প্রোটন গেইন করে না। যেহেতু সে প্রোটন গেইন করতে চায় না, ফলে সে প্রোটন ডোনেট করতে চায়, ফলে নাইট্রিক অ্যাসিড এখানে একটি উইক বেস। এখানে এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হলো স্ট্রং টেন্ডেন্সি টু ডোনেট প্রোটন দেন নাইট্রিক অ্যাসিড।
আবার অ্যাসিটিক অ্যাসিডের সাথে দেখো সে কি করে, সে যে বেস সে তো কিছু পরিমাণে প্রোটন গেইন করতে চায়, তার প্রোটন গেইনের ক্যাপাসিটি আছে, কিন্তু এর তো নাই। ফলে কি হয়, হাইড্রোজেন ফ্লোরাইড, ইন লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড এটি একটি স্ট্রং বেস দেন নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH এখানে এটাও বেস, এটি স্ট্রং বেস দেন নাইট্রিক অ্যাসিড, এটাও বেস, বাট ইন লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড সে কি, সে তোমার এই অ্যাসিটিক অ্যাসিডে একটি স্ট্রং বেস। এখানে এটা হলো একটি স্ট্রং বেস। এখানে দেখে নাও, এখানে আমরা বলছি যে অ্যাসিটিক অ্যাসিড ইজ স্ট্রং বেস দেন নাইট্রিক অ্যাসিড। এর কারণ হলো যে এই যে লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড সলভেন্ট, ইন লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড সলভেন্ট নাইট্রিক অ্যাসিড slightly ionized, নাইট্রিক অ্যাসিড কি slightly ionized, বাট অ্যাসিটিক অ্যাসিড ইজিলি আয়নাইজড। সে ইজিলি একটা প্রোটন সে কি করতে পারে, গেইন করতে পারে। সে প্রোটন গেইন করে সে এখানে বেস হিসেবে কাজ করে, এবং সে তখন দেখা যায় যে নাইট্রিক অ্যাসিড একটি উইক বেস, অ্যাসিটিক অ্যাসিড একটি স্ট্রং বেস ইন লিকুইড হাইড্রোজেন ফ্লোরাইড। এবার আমরা আলোচনা করব ইফেক্ট অফ সাবস্টিটিউয়েন্ট on relative strengths of acid and bases number 6 effects of substituents present in the species। এটি কি, এটি আমরা দুই ভাবে আমরা করব, ডিসকাস করব। নাম্বার 1, এ ইলেকট্রন রিলিজিং or electron withdrawing groups nature of substituent present in the species। এটি খেয়াল করো যে ইলেকট্রন রিলিজিং এবং ইলেকট্রন উইথড্রয়িং, আমরা জানি অ্যাসিড, আমরা এতদিন যে অ্যাসিড বেসের যে কনসেপ্টগুলো পড়েছি সেখান থেকে জানি যে অ্যাসিডগুলো ইলেকট্রন গেইন করে এবং বেস ইলেকট্রন ডোনেট করে। তাহলে এই যে ইলেকট্রন গেইন অর ইলেকট্রন ডোনেটিং, এখানে খেয়াল করো, আমরা যদি এখানে ইথানোয়িক অ্যাসিড এবং মনোক্লোরোইথানোয়িক অ্যাসিড,
মিথাইল গ্রুপ একটি ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর ক্লোরিন একটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। খেয়াল করো, যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে তাহলে সে কি তোমার এই যে কার্বক্সিল গ্রুপের দিকে সে ইলেকট্রন ডেনসিটি ঠেলে দেয়। আর এইখানে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তার যে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, সে নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসে। নিজের দিকে যখন ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসবে, সে তখন এই প্রোটনটা ইজিলি সেখান থেকে রিলিজ হতে পারে, ইজিলি সেখান থেকে। কিন্তু এখানে এই কার্বনাইল কার্বন সহ এই দিকে যখন সে ইলেকট্রন রিলিজ করতে থাকবে, ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিবে, এই প্রোটন ডোনেটিং ক্যাপাসিটি এখানে কমে যায়। ফলে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড ইজ স্ট্রং অ্যাসিড দেন ইথানোয়িক। এটা হলো ইলেকট্রন রিলিজিং এবং উইথড্রয়িং গ্রুপের নেচারের উপরও অ্যাসিড এবং বেসের স্ট্রেংথ ডিপেন্ড করে। আবার দেখে নাও, যদি আমরা বেসের কথা খেয়াল করি, যেমন অ্যামোনিয়ার একটি সাবস্টিটিউয়েন্ট আমরা যদি ধরি হাইড্রোজেনের মিথাইল অ্যামিন, দুইটি সাবস্টিটিউয়েন্ট যদি ধরি CH3 এখানে খেয়াল করো যে এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, এখানে একটি সাবস্টিটিউয়েন্ট মিথাইল গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ দুটি, এটাও ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তাহলে কার বেসিসিটি বেশি? ইলেকট্রন রিলিজিং গ্রুপ মানে সেই ইলেকট্রন ডেনসিটি আরো বাড়িয়ে দিচ্ছে নাইট্রোজেন অ্যাটমের দিকে। এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, ফলে স্ট্রেংথ অফ মিথাইল অ্যামিন ইজ গ্রেটার দেন অ্যামোনিয়া। আবার এখানে যেহেতু ইলেকট্রন রিলিজিং গ্রুপ বেশি আছে, ইজিলি এখানে নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করতে পারবে, ফলে স্ট্রেংথ এর যে অর্ডার, এর স্ট্রেংথ সবচেয়ে বেশি হবে আর অ্যামোনিয়ার স্ট্রেংথ সবচেয়ে কম হবে। এইখানে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হলো যে একে তো সাবস্টিটিউয়েন্ট থাকবে, কিন্তু সাবস্টিটিউয়েন্ট থাকার পরেও দেখা যাচ্ছে কখনো কখনো, যেমন এইখানে এটাকে আমরা বলি স্টেরিক নাম্বার বি, হলো স্টেরিক এন্ড সলভেশন ইফেক্ট। আমরা স্টেরিক ইফেক্টটা হলো যেমন ট্রাইমিথাইলেমিন, ডাইমিথাইলেমিন এন্ড মিথাইলেমিন। আমরা যদি এই তিনটির ক্ষেত্রে কথা খেয়াল করি, বরাবরই বোঝা যাচ্ছে যে যদি আমরা ইলেকট্রন রিলিজিং, এখানে রিলিজিং গ্রুপের সাবস্টিটিউয়েন্টের প্রেজেন্টের কথা চিন্তা করি, তাহলে এর মনে স্ট্রেংথ বেশি হবে, কিন্তু আসলে কিন্তু না। এখানে একটি স্টেরিক ইফেক্ট ঘটে থাকে, কারণ মিথাইল গ্রুপ বেশি হওয়ার কারণে নাইট্রোজেনের চারদিকে সে তার অকুপাইড, মানে নাইট্রোজেন চারদিকের প্লেসটা সে একদম ভরে রাখে, ফলে অন্য কোনো এখানে সে যে প্রোটন গেইন করবে বা কেউ তাকে প্রোটন ডোনেট করবে, তার সেই স্পেসটা এখানে তার মধ্যে পায় না। ফলে কি হয়, এর বেসিক যে স্ট্রেংথ এটি কমে যাচ্ছে স্টেরিক ইফেক্টের কারণে। এখানে খেয়াল করো, নাইট্রোজেন তিন দিকে তিনটি মিথাইল গ্রুপ,
তিন দিকে তিনটি মিথাইল গ্রুপ থাকার কারণে এর যে লোন পেয়ার, এই লোন পেয়ার ইলেকট্রন যে ডোনেট করবে, যে স্পেসিসটা লোন পেয়ারটা নিবে, সেটি তার জন্য ইজিলি হয় না, মানে ইজি হয় না, মানে তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। কারণ এরা এই নাইট্রোজেনের চারপাশের স্পেসটাকে অকুপাইড করে রাখে, মানে স্পেসটাকে তোমার চারিদিকে ভরে রাখে। ফলে অন্য কোনো স্পেসিস যে লোন পেয়ার ইলেকট্রন গেইন করতে পারে সে তার কাছাকাছি আসতে পারে না, ফলে তার বেসিসিটি কমে যায়। ইনস্পাইট অফ দ্য ইলেকট্রন রিলিজিং গ্রুপ, এখানে দেখো বেশি, এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বেশি হওয়ার কারণেও তার স্ট্রেংথ কমে যাচ্ছে। ফলে এর এখানে স্ট্রেংথ সবচেয়ে বেশি কার? ডাইমিথাইলেমিন, তারপর হলো মিথাইলেমিন, তারপর হলো ট্রাইমিথাইলেমিন। অর্থাৎ তার চেয়ে মিথাইলেমিনের চেয়েও তার কি স্ট্রেংথ কমে যাচ্ছে। এটি হলো স্টেরিক ইফেক্ট। এই ছিল আমাদের আজকের ইফেক্ট অফ সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইন কি স্পেসিস। আরেকটি আছে, সেটি হলো টাইপস অফ বন্ডিং, নাম্বার বি। টাইপস অফ বন্ডিং ইনভলভ ইন সাবস্টিটিউয়েন্ট, এটা দেখেন। নাম্বার সি, টাইপস অফ বন্ডিং involved in substituents। এটি আমরা ইজিলি আমরা এক্সপ্লেন করব, খেয়াল করো। সেখানে দেখো বোরন ট্রাইফ্লুরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইব্রোমাইড। এখানে এই যে বোরন ট্রাইফ্লুরাইড, আমরা জানি তারা হলো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা? যারা লোন পেয়ার ইলেকট্রন গেইন করতে পারে। বোরন ট্রাইফ্লুরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইব্রোমাইড, এরা লুইস অ্যাসিড। কারণ এদের খেয়াল করো ইনকমপ্লিট অক্টেট বোরন, ইনকমপ্লিট অক্টেট হওয়ার কারণে তারা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে আমরা বলি যে এই যে বোরন আর ফ্লুরিন, আমরা জানি এই যে ফ্লুরিনের একটি, খেয়াল করো তিনটা ফ্লুরিনের সাথে যুক্ত হয় একটি বোরন। এই বোরন হলো তার ইনকমপ্লিট অক্টেট, সে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে গেইন করবে। এটি ইনকমপ্লিট অক্টেট, অর্থাৎ সে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর। এখানে যে বিষয়টি খেয়াল করো, বোরন এবং ফ্লুরিন তাদের দুইটি মাত্র শক্তি স্তর, এটারও দুইটি শক্তি স্তর, এটারও দুইটি শক্তি স্তর। বাট এখানে বোরনের দুইটি শক্তি স্তর, কিন্তু ক্লোরিনের তিনটি, ব্রোমিনের চারটি শক্তি স্তর। ফলে কি হয়, এই ফ্লুরিনের পি অরবিটাল, এখানে খেয়াল করো ফ্লুরিনের মধ্যে কিন্তু তিনটি লোন পেয়ার আছে, প্রত্যেকটি পি অরবিটালে দুইটি করে ইলেকট্রন আছে। ফলে এই পি অরবিটালের সাথে এই বোরনের পি অরবিটালের ব্যাক ডোনেশন ঘটে যায়। ব্যাক ডোনেশন ঘটে যাওয়ার কারণে সে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি কমে যায়, অর্থাৎ সে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে না। কেন? এই যে বোরন আর ফ্লুরিন, তাদের এর একটি পি অরবিটাল, এর পি অরবিটালের সাথে, এর ফাঁকা পি অরবিটালের সাথে এর ফাঁকা এর এখানে
ফিল্ড পি অরবিটাল একটা পাই বন্ড ফর্মেশন করে ফেলে, ফলে এর এই লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটিটা কমে যায়, ফলে এটি একটি উইক অ্যাসিড দেন বোরন ট্রাইক্লোরাইড। এখানে খেয়াল করো যে এখানে কিন্তু এটা হলো তার দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, ফলে এখানে ব্যাক ডোনেশন মাধ্যমে এখানে পি অরবিটাল থেকে কোনো পাই বন্ড ফর্মেশন হয় না, এক্ষেত্রেও হয় না। না হওয়ার কারণে এদের স্ট্রেংথ বেড়ে যায়। এইগুলো আমাদের টাইপস অফ বন্ডিং ইনভলভ ইন সাবস্টিটিউয়েন্টস। আমরা রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিড বেসিস আজকের এই লেকচারের মধ্য দিয়ে আমরা শেষ করলাম। এরপর আমরা সামনের দিনে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।